এত দুষ্টু ছিল, পুরো ঘর মাথায় করে রাখতো। আর সব দিক থেকে জিনিয়াস ছিল ছেলেটা। আমার খুব খুব নেউটা ছিল ছেলেটা। সব সময় আমার আঁচল ধরে ঘুরে বেড়াতো, আমাকে ডাকতো ফুল মা বলে। আমিও মানতাম আমার 2 ছেলে, না আমার 3 ছেলে। তারপর এই ছবিটাই তোরাকে জড়িয়ে আছে একজন, এই যে এটা কে? আর তুমি বা যে ছেলেটাকে জড়িয়ে আছো সে কে? পরের পেজ উল্টে জিজ্ঞেস করলো শুভা। এবার মিসেস রাহেলা একটা বড় নিঃশ্বাস নিয়ে নড়ে চড়ে বসলো। এটা তুরাগের মা, তোর ছোট মা। আর পাশেই আমি যাকে জড়িয়ে আছি সে হলো তোর রুদ্র ভাই। ছোট মা মানে আমার ছোট ফুপি, তোমার ছোট বোন? তার মানে তোমার আরও এক বোন ছিল, কিন্তু কি হয়েছে আর তার? আর আমি কেন তাকে দেখলাম না? আর তুহিন আঙ্কেলে বা কোথায় গিয়েছে? এই পিচি ছেলেটার কি হয়েছে বলো, চুপ করে থেকো না। কেন এতদিন এত বড় সত্যিগুলো লুকিয়েছো বলো? মিসেস রাহেলার বাহু জোড়া ধরে সামান্য ঝাঁকিয়ে বলল। মিসেস রাহেলা শুভাকে ছাড়িয়ে জানালার কাছে গিয়ে নিজের চশমাটা খুলে চোখের পানি মুছে বলতে লাগলো। আমার বাবা আমার মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করেছিল, আর তোর ছোট মা সে পক্ষেরই সন্তান। তবে বিশ্বাস কর, আমাদের 3 ভাই বোনকে দেখে কেউ বলতে পারতো না যে আমরা একে অপরকে ভিন্ন চোখে দেখি। তুরাকে যেমন আমি খুব ভালোবাসতাম, ঠিক তেমনই তোর ছোট মা রুদ্রকে অনেক ভালোবাসতো। কিন্তু আমার রুদ্র বা আমার রাহুল কেউই তো ছোটো মাকে মেনে নিতে পারেনি, না মেনে নিতে পেরেছে তুরাগকে। এই সব কিছু রুদ্র আর রাহুল ওর বাবার থেকেই শিখেছিল। আমার স্বামী তোর ফুপা ছিল আগাগোড়া খুব লোভী একজন মানুষ, কখনো কাউকে ভালো দেখতে পারতো না। কত যে অত্যাচার সহ্য করেছি ওনার কুনজর ছিল আমাদের এই সম্পত্তিতে। আর ঠিক উনি ওনার মতোই গড়ে তুলেছিল নিজের 2 ছেলেকে। যখন আমার বাবা আর নতুন মা মারা গেল, তখন আমরা ঠিক করলাম আমরা 3 ভাই বোন একসাথেই থাকবো। বাবার সম্পত্তিতে 3 জনেরই ভাগ থাকবে। এইখানে আপত্তি ছিল তোর ফুপা নানানভাবে ছেলেগুলোর মধ্যে হিংসার বীজ বপন করে গেছে। বিশেষ করে আমার রুদ্র, কেন যেন ও তুরাগকে একদম সহ্য করতে পারতো না, না সহ্য করতে পারতো ওর বাবাকে। ওর মনের মধ্যে একটা কথা জেগে বসে গেছিল যে তুরাগ আর ওর পরিবারের কারণে ওদের ভালোবাসায় ভাগ পড়েছে, ওদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। সব দিক থেকে তুর্য এগিয়েছিল, লেখাপড়া খেলাধুলা, আর এটা যেন কখনোই আমার ছেলেটা মানতে পারতো না। ও মানতে পারতো না তোর বাবা আর আমি যখন তুরাগকে ভালোবাসতাম। এই রাগ আট হিংসা ধীরে ধীরে আমার ছেলেটাকে গ্রাস করে যাচ্ছিল। তারপর তুই এলি, তোর মা তোকে জন্ম দিতে গিয়েই মারা গেল। তারপর থেকে তোর ছোট মা আর আমি মিলে তোকে মানুষ করতে লাগলাম। কখনো তোকে মায়ের অভাব বুঝতে দিইনি। তুরাগ আর রুদ্রও তোকে নিয়ে সব সময় মেতে থাকতো। কিন্তু তুই যখন একটু হাঁটা শিখলি, সম্ভবত যখন 1 বছরের একটু বেশি তোর, তখন থেকে কেন জানি তুই তুরাগের কাছেই থাকতে চাইতি। কিন্তু তোর এই নরপিশাচ ফুপা চেয়েছিল সমস্ত সম্পত্তি নিজের করার জন্য, রুদ্রের সাথে তোর বিয়ে দিতে। আর এই নিয়ে ওই ছোট্ট রুদ্রের কান ভাঙাতে লাগলেন উনি। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনটা। ওই দিন ছিল তুরাগের 8তম জন্মদিন। পুরো বাড়িময় আনন্দ আয়োজন ছিল, কিন্তু আনন্দ ছিল না শুধু রুদ্র আর তোর ফুফার মধ্যে। দরজা বন্ধ করে রেখেছিল রুদ্র। আমি তোকে রুমে দুধ গরম করে খাওয়াতে গেলাম, আর তোর ছোটো মা আর তুহিন ভাই আমাকে আশ্বাস দিলেন উনি ঠিক রুদ্রকে মানিয়ে আনবে। আর তুরাগও জেদ ধরলো যে ওই যাবে রুদ্রকে আনতে, রুদ্র ছাড়া ও কেক কাটবে না। আমিও সম্মতি দিলাম। আর হয়তো সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। কিছুক্ষণ পরেই খুব জোরে জোরে গানের আওয়াজ পেলাম রুদ্রর গলা থেকে, আর আমার বুকটা ধক করে কেঁপে উঠল। আমি জলদি ঘুমন্ত তোকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দৌড়ে ছুটে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য। আমার সাথে তোর বাবাও ছুটে গেল, আর গিয়ে যা দেখলাম। এইটুকু বলেই একটা নিঃশ্বাস নিয়ে ডুকরে কেঁদে উঠল মিসেস রাহেলা। তারপর কি হলো বলো বড় মা, চুপ করে থেকো না প্লিজ। আমি আর তোর বাবা যখন ছুটে আমার রুমে যাই, সেখানে দেখি আমার রুদ্রর হাতে গান, আর ওর সামনে লুটিয়ে পড়ে আছে আমার ছোট্ট বোনটা আর তুহিন ভাই।
আর আমার তুরাগ একবার ওর মাকে ডাকছে, একবার ওর বাবাকে। ওই ছোট্ট শিশুটার পুরো শরীর ওর বাবা মার রক্তে রাঙা হয়ে গেছে। যখনই তুরাগ আমাকে দেখলো, ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলছিল, ফুলমা দেখো না, রুদ্র আমার মামুনি আর বাবাইকে মেরেছে। আমার বাবাই আর আমার মামুনি আর কেন উঠছে না? বাবাই মামুনির কি খুব ব্যথা লেগেছে? বাবাই আর মামুনি তো তোমাকে খুব ভালোবাসে। ফুলমা তুমি একটু ডাকো না। এখানে ওই ছোট্ট শিশুর আত্মচিৎকার আমার কানে ভাসে। আমি ওই দিন কিছু বলতে পারিনি, শুধু ওকে রুম থেকে বের করে নিয়ে গেছিলাম। সেই রাতে কি কান্না ছেলেটার! কোনো মতে ভুলিয়ে ঘুম পাড়ালাম। তখনই দেখলাম আমার ছেলেটা ভয়ে কাজুমাজু হয়ে আছে। ও আমাকে দেখতেই আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বুঝিনি খালামণি আর খালু মরে যাবে। বিশ্বাস করো, আমি পুলিশের কাছে যাব না। আমাকে প্লিজ তুমি পুলিশের কাছে পাঠিও না। আমি আর এমন ভুল করব না। তখন তুই বল, আমি মা হয়ে কিভাবে পারতাম 9 বছরের একটা অবুঝ বাচ্চাকে শাস্তি দিতে? আমি জানি আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। এই ভয়ে শিউরে ছিলাম যে ওকে যদি এখন পুলিশ জেলে পাঠানো হয়, তাহলে আমার বাচ্চাটার গায়ে দাগি আসামির তকমা লেগে যাবে। ওর না বুঝে করা ভুলের মাসুল এইভাবে দিক, আমি কোনো মতেই এটা চাইনি রে। তাই নিজের বুকের উপর পাথর রেখে আমি ভাইয়ের কাছে গিয়ে পা জড়িয়ে বলি যেন আমার ছেলেটাকে বাঁচায়। ভাই সেদিন আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি মানিনি। তারপর নিরুপায় হয়ে ভাই কোনো রকমের পুলিশ ঝামেলায় না গিয়েই তার একমাত্র প্রিয় বন্ধু আর ছোট বোনের কবর দিয়ে দেয়। কিন্তু ধামাচাপা দিতে চেলেই কি ধামাচাপা দেওয়া যায়? ওই ছোট্ট শিশুটা যে নিজে চোখে তার মা বাবার মৃত্যু দেখেছিল, তাও কিভাবে ভুলবে? ও প্রতিদিনই ওর মায়ের কথা বাবার কথা বলে চিৎকার করে কান্নাকাটি করতো। হাজার চেষ্টা করেও থামাতে পারতাম না। একদিকে তুই আতুরে বাচ্চা, ভাই সারা দিন অফিসে থাকতো, আমি হিমশিম খাচ্ছিলাম। আর এদিকে এত কিছুর পরও আমার রুদ্র আর তার বাবার ব্যবহারে এক চুলো পরিবর্তন আসেনি। ওই বাবা মা মরা ছেলেটার উপর দিন রাত নির্যাতন করতো, তোর ধারে কাছে আসতে দিত না। আমি আর এসব দেখতে পারছিলাম না। আমি কিছু বললেও আমার উপর অকথ্য নির্যাতন করতো। একদিন ভাই কোনোভাবে শুনে নিল যে ওরা ওই ফুটফুটে বাচ্চাটাকেও মেরে ফেলতে চাচ্ছে। তোর ফুফা আবারও আমার ছেলেকে দিয়ে পাপ কাজ করাতে যাচ্ছে, যাতে ওর সম্পত্তির ভাগটাও যেন ওরা পেয়ে যায়। এমন ধরনের অত্যাচার আর মানতে পারলো না ভাই। কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেই পারছিল না তোর ফুফাকে। পরে ভাই সিদ্ধান্ত নিল তুরাগকে আর এখানে রাখবে না, চাইল্ড কেয়ার হোমে রেখে আসবে। আর যাই হোক, সেখানে প্রতিনিয়ত অত্যাচার তো সহ্য করতে হবে না। যেই ভাবা সেই কাজ। তারপরের দিনই ভাই তুরাগকে হোমে রেখে আসে। যাওয়ার সময় ছেলেটা কি কান্না, আমাকে ছেড়ে যাবে না, আমার আঁচল আঁকড়ে ধরে বলেছিল। ছেলেটার এখানে থাকার আকুতিতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল ওকে আমার বুকে জড়িয়ে রাখি, কিন্তু মা হয়ে ছেলের উপর এত অত্যাচার দেখি কি করে? আর যেখানে ওর প্রাণ সংশয়, সেখানে তো আমি কোনো মতেই ওখানে রাখতে পারি না। তাই সব মায়া কাটিয়ে আমি ওকে চলে যেতে দেই ভাইয়ের সাথে। ভাই ওকে রেখে আসে চাইল্ড কেয়ারে। তারপর ভাইও চায়নি এই নোংরা পরিবেশে তুই বড় হোস। তাই তো দাদুর সম্পত্তি সব আমার সুখের কথা ভেবে আমার নামে লিখে দিয়ে তোকে নিয়ে চলে আসে ঢাকায়। আর এদিকে তোর ফুফা জুয়া খেলে নেশা করে অবৈধ ব্যবসা করে তোর দাদুর সব সম্পত্তি ধ্বংস করে ফেলে। তারপর সেও মারা গেল ফুসফুসে ক্যান্সার হয়ে। ওই যে বলে না, পাপ বাপকেও ছাড়ে না। বহু কষ্টে ছেলে দুটোকে লেখাপড়া শেখায়। তোর রুদ্র ভাই আগে মেডিকেলে লেখাপড়া করছিল। রুদ্র আর রাহুল দুই ভাই মিলেমিশেই থাকতো সবসময়। রুদ্রর মধ্যে এরপর আর আমি হিংসে দেখিনি। তারপর হঠাৎ করে রুদ্রর মেডিকেল কলেজে কী যে হলো, রুদ্র আর ডাক্তারি করলো না, ওই লাইন থেকে চলে এলো। তারপর থেকে কেমন যেন একা একা থাকতো, একটুতেই রেগে যেত। তার কিছু বছর পর কী কারণে যেন আমার রাহুলটাও আমাকে ছেড়ে চলে গেল। আর এই কষ্টটা তো রুদ্রভাই সহ্য করতে পারলো না। প্রায় বলতো রাহুলকে যে মেরে ফেলেছে তার প্রতিশোধও নেবেই। তারপর চুপ হয়ে গেছিল। তারপর তো কিছুদিন পরই আমাকে তোদের বাসায় দিয়ে গেল, বলল মামার খোঁজ পেয়েছি। আর আমিও ছুটে গেলাম। তারপর তো আমি গেলাম। তারপর ভাইয়ের সাথে এমন অঘটন ঘটলো, আর তুইও আমাদের কাছে চলে এলি। পুরো ঘটনা শুনে শুভার চোখে জল চলে এলো।
একটা বাচ্চার সাথে এত কিছু ঘটে গেছে আর বাচ্চাটা মুখ বুজে সব সহ্য করেছে। শুভা চোখের পানিটা মুছে বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো। তারপর ওই বাচ্চাটার মানে তুরাগের আর খোঁজ নাওনি তোমরা? অনেক খোঁজার চেষ্টা করেছি আমি আর তোর বাবা, কিন্তু কিছুদিন পরেই আমরা জানতে পারি তুরাগ নাকি ওই চাইল্ড কেয়ার হোম থেকে পালিয়ে গিয়েছে। তারপর অনেক খুঁজেও পাইনি। তবে আমার মনে হয় এবার তাকে খুঁজে পাওয়া যাবে। কেন এই কথা বললি কেন? তুই সত্যি খুঁজে দিতে পারবি আমার তুরাগকে? পারবো। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো এই অ্যালবামটা তুর্যের কাছে কেন এলো? আর একটা কথা জানো, ওনার নামও কিন্তু ডক্টর আরহাম তুরাগ। কি বললি তুই? নামটা আবার বল। আরহাম তুরাগ। এটা তো তুরাগেরও নাম। তার মানে আমি যেটা ভাবছি সেটা প্রায় শতভাগ নিশ্চিত। তুমি খেয়াল করেছো? আমি কিন্তু আজই ছবিটা দেখে লক্ষ্য করেছি এই বাচ্চার চোখের সাথে হুবহু মিল আছে ওনার। আমার মনে হয় মা উনিই তুরাগ, যাকে তোমরা হারিয়ে ফেলেছিলে। কি সত্যি বলছিস তুই? বেশ খুশির সাথে চিৎকার দিয়ে বলল। চুপ বড় মা, এখনই চিল্লিও না। আমি চাই না তুমি ব্যাপারটা এখনই জানাজানি করাও। আমার হাতে আমি আরো কিছু প্রমাণ জোগাড় করি। আমার মনে হয় তোমাদের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পরেও কোনো না কোনোভাবে রুদ্র ভাই আর তুর্যের দেখা হয়েছিল, আর সেটা মেডিকেল কলেজেই। দেখো, এই ছবিটাই তার প্রমাণ। কলেজের ছবি দেখিয়ে বলল। আমার মনে হয় তুর্যকে একইভাবে রুদ্র ভাইয়া এখনো হিংসে করে। আর বাবার মৃত্যুটাও আমাদেরকে যত সোজাভাবে দেখানো হচ্ছে ততটা সোজা নয়। তুর্যর কাছে আমি বাবার প্রিয় ব্রেসলেটটা দেখেছি। কাছের মানুষ ছাড়া বাবা এটা কাউকে দিত না। আর আমার তো রাহুলের মৃত্যুটাও একটা রহস্য লাগছে। তবে এইগুলোর সমাধান আমাকেই বের করতে হবে। এত দূর যখন আসতে পেরেছি, বাকি অবধিও আমি যেতে পারবো। আমার বারবার মনে হচ্ছে অজান্তেই আমি আমার ভালোবাসার মানুষের প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বড় মা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি এখনকার কথা কাউকে বলো না, না তুর্যকে আর না রুদ্র ভাইকে। আমি এই রহস্যের সমাধান করতে চাই। আশা করি তুমি হেল্প করবে আমায়। অবশ্যই আমি সাহায্য করব। আর এইবার আমি আমার তুরাগকে আর কাজ ছাড়া হতে দিব না। আর যদি কোনোভাবে জানি আমার ছেলে কোনো রকম অন্যায় করেছে, ওকেও ছেড়ে কথা বলবো না রে। সেটা তো এখন সময়ের অপেক্ষা। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে শুভা আর মিসেস রাহেলা দুজনেই চমকে যায়। তাড়াতাড়ি করে শুভা অ্যালবামটা লুকিয়ে নিল। বড় মা, কে যেন একজন এসেছে। তুমি কিন্তু কাউকে এ বিষয়ে কিছু বলবে না। আর শোনো, তুমি আজই আমাকে রাহুলের একটা ছবি জোগাড় করে দিবে, বুঝেছো? আচ্ছা, রাহুলের ছবি আমার আলমারিতেই আছে। আমি সুযোগ বুঝে তোকে দিয়ে আসবো নে, তুই নিশ্চিত থাক। আচ্ছা, তাহলে আমি দরজা খুলছি। এই বলেই শুভা ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজাটা খুলে দিয়েই দেখলো তুলসী। কি হলো তুলসী? আসলে দিদিমণি, দাদাবাবু আপনাকে খুঁজছেন। ও আচ্ছা, চলো। দিদিমণি, হ্যাঁ বলো। আজ কি রান্না করব? শুভা কি একটা যেন ভেবে আবার মিসেস রাহেলার কাছে গেল। তারপর মিসেস রাহেলার কানে কানে বলল। বড় মা, তুরাগ নিশ্চয়ই তোমার হাতের খাবার অনেক পছন্দ করতো। আর তুমি নিশ্চয়ই জানো যে ওর কি কি খাবার পছন্দ। কথায় আছে না, পুরুষ মানুষের পেট দিয়েই কথা বের হয়। দেখবো আজকে তোমার খাবার খেয়ে ওনার রিয়াকশনটা কেমন হয়। আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। এই তুলসী, তুই আমার সাথে আয় তো। কি কি বাজার আছে বল, আজকে আমি রান্না করব। আপনি রান্না করবেন খালাম্মা? কেন, কোনো সমস্যা? না না, চলেন, আমি আপনার হাতে হাতে আগায় দিই। চল। আর মা, তুই জামাইয়ের ঘরে যে দেখ ওর কি দরকার। ওনার আর কি দরকার থাকতে পারে? সামনে পাইলেই ঠেসে ধরে খালি আদর করার ধান্দা। এই জন্য একটু দূরে দূরে থাকতে হয়। তুমি বলো, একটা মানুষ দিনে কত বাকিটা বলতে গিয়েই শুভার হুঁশ ফিরল যে ও ওর বড় মার সামনে এসব বলছে। আর তখনই শুভা জিভে কাটা দিয়ে তাকালো, দেখলো মিসেস রাহেলা আর তুলসী দুজনেই মিটমিট করে হাসছে। শুভা তাড়াতাড়ি মাথা নিচু করে নিয়ে বলল। বড় মা, আমি আসি কেমন? এই বলেই ছুটে দৌড় দিল শুভা তুর্যর রুমের দিকে। আর এদিকে শুভার এমন বাচ্চামো দেখে মিসেস রাহেলা আর তুলসী দুজনেই হাসিতে ফেটে পড়ল। এই আমি না হয় মা, এই জন্য মেয়ের এমন কাণ্ডে হাসছি। তুই কোন খুশিতে হাসছিস? আমি তো দাদাবাবু আর দিদিমণির রোমান্সের কথা মনে করে হাসছি শরমে। মানে তুই আবার কি দেখলি? দেখছি খালাম্মা রান্না করে দাদাবাবু আর দিদিমণি। আর বললেন না খালাম্মা, আমাকে দেখে যে দিদিমণির কি শরম, হুড়মুড় করে দাদাবাবুকে রুম থেকে বের করে দিল। কি বলছিস?
পরক্ষণেই তার নিজের বয়সের কথা মনে পড়ে হাসিটা আটকে নিল। এই হাসি থামা বলছি তুলসী, তোর কি কোনো কাজ কাম নেই যে এইসব বুকি মেরে দেখছিস? চল রান্নাঘরে রান্না করতে, একটু শরম নাই। কিন্তু খালাম্মা, আপনিও তো হাসছিলেন। তুই যাবি নাকি এক্ষুনি লাঠির বাড়ি খাবি আমার হাতে? ওরে বাবা, না না খালাম্মা, এই যে মুখে কুলু পারছি, চলেন খালাম্মা। চল। এদিকে কোনো দিক না তাকিয়েই শুভা রুমের ভেতর যেই ঢোকে সামনাসামনি তুর্যর সাথে ধাক্কা লেগে দুজনই একসাথে বিছানার উপর পড়ে যায়। তুর্যর উপর শুভা গিয়ে পড়ে। তুর্য খানিকা চোখ পাকিয়ে আগে শুভাকে দেখে, তারপর যখন শুভাকে চোখ মুখ খিচে বন্ধ করা দেখে, তুর্য খানিকক্ষণ চোখ পাকিয়ে দেখে মাথায় একটা দুষ্টু আসে, তাই চোখ বন্ধ করে দম আটকে নেয়, যাতে তুর্যকে দেখলে একদম সেন্সলেস মনে হয়। শুভা যখন বুঝতে পারে ও কিছুর সাথে ধাক্কা খেয়ে কোথাও একটা পড়ে গেছে, শুভা আস্তে আস্তে নিজের চোখ খুলে, আর চোখ খুলেই দেখে তুর্যর শরীর অসাড় হয়ে আছে। শুভা তাড়াতাড়ি তুর্যর উপর থেকে উঠে তারপর তুর্যর পাশে গিয়ে বসে বলে, দেখুন, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সামান্য খাটে পড়ে যাওয়ায় এমন একটা ঢং করছেন যেন কি নাকি। চোখ খুলুন একদম বলছি, যেন কি নাকি চোখ খুলুন বলছি। আমিও কিন্তু মেডিকেল স্টুডেন্ট, কি হলে কি হয় বুঝি আমি। চোখ খুলুন। কি হলো, এখনো চুপ করে আছেন? ইয়ার কি হচ্ছে? এমন চোখ বন্ধ করে থাকবেন না, উঠুন বলছি। এই উঠুন না। তুর্যকে সামান্য ঝাঁকালো। এবারও প্রথমবারের মতো তুর্য চুপচাপ রইল। দাঁড়ান, কি ভেবেছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, এক্ষুনি আপনার হার্টবিট আর পালস রেট চেক করলেই পাওয়া যাবে। আপনার সব জারি জুরি সব ধরা পড়ে যাবে একদম। এই বলেই শুভা তুর্যর হাত ধরে পালস রেট চেক করলো আর বুকের উপর মাথা দিয়ে কান পেতে হার্টবিট শোনার চেষ্টা করলো, কিন্তু স্বাভাবিক মানুষের মতো হার্টবিট না পেয়ে আর পালস রেট না পেয়ে বেশ ভয় পেয়ে গেল শুভা। শুভার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল, ওর ভয়ে শরীর কাঁপতে লাগলো। এই শুনুন, কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? আপনি এমন চোখ বন্ধ করে থাকতে পারেন না। একবার আপনি আমায় ছেড়ে চলে গেছেন, এইবার আমি আর আপনাকে ছেড়ে যেতে দিব না। উঠুন না, উঠুন বলছি। আমি একা পারবো না আপনার রাজকন্যার দায়িত্ব নিতে, নিজের দায়িত্ব নিতে। আমি বাঁচতে পারবো না, উঠুন না। বাবা তো আমাকে ছেড়ে চলেই গেছে। আপনি যদি এখন চলে যান আমি কিভাবে থাকবো বলুন না। এই বলেই তুর্যর বুকে মাথা রেখে কান্না জুড়ে দেয় শুভা। হুট করেই শুভা লক্ষ্য করে শুভাকে কেউ জড়িয়ে ধরেছে দুই হাত দিয়ে। এত ভালোবাসো যখন আমাকে, তাহলে কেন যখন রুদ্র আমাকে মেরে ফেলতে গেল আমাকে একটাবারও আটকালে না? ওকে কেন একটাবারও বিশ্বাস করতে পারলে না তোমার এই সাইকোটাকে? তুর্যর কণ্ঠ শুনেই তুর্যর বুক থেকে উঠে পড়ে। তারপর দেখে তুর্য ওর দিকে বাঁকাভাবে তাকিয়ে হাসছে। এইবার শুভার একরাশ অভিমান হলো। শুভা একসাথে অনেকগুলো এলোপাথারি ঘুষি দিল, তারপর আবারও তুর্যর বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে। আপনি তো জানেন আমি ছোট মানুষ, কম বুঝি, ভুল তো হতেই পারে। আমি তো আর আপনার মতো কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনার থেকে দূরে থেকেও এই 3 বছর একটা মুহূর্তের জন্যও আপনাকে ভুলতে পারিনি। শয়নে স্বপনে আমি শুধুই আপনাকে দেখেছি, বুঝেছেন? আপনি বলেছেন আমি যতদিন বাঁচবো ততদিন আপনি বাঁচবেন, আর মরলে আমাকে নিয়ে মরবেন। আমি আপনার সাথে মরতে চাই, বুঝেছেন আপনি? এই অনেকক্ষণ ধরে কিছু বলছি না, তাই বেশি বেড়ে গেছো। আমার অনুমতি ছাড়া তোমার মুখে এই বাজে কথা আমি একদম সহ্য করব না, বুঝছো? তুর্য শুভাকে দুহাত দিয়ে জড়িয়ে রেখে বেশ রাগী কণ্ঠে বলল, সাহস হবেই তো। আপনি এখন আমাকে মোটেও বকার মুড়ে নেই। যদি সত্যি সত্যি বকতেন তাহলে এমন জড়িয়ে ধরে রাখতেন না। তাই এখনই সুযোগ মনের কথা সব বলে দেওয়ার। নাক টেনে টেনে বলল শুভা। তবে রে, খুব চালাক হয়ে গেছো তাই না? আগের বোকা শুভা নাই দেখছি। আচ্ছা বকবো না, যাও এখন অন্য কিছু করি, কেমন? এই বলেই শুভাকে ঘুরিয়ে নিয়ে শুভার উপর শুয়ে পড়ে তুর্য। তুর্যর প্রতিটা নিঃশ্বাস শুভার উপর পড়ছে। তুর্য শুভার 2 হাত চেপে ধরে শক্ত করে একদম। এই কি করছেন? দরজা কিন্তু খোলা আর তিলক উঠে পড়েছে। ছি ছি, এমনি কিন্তু সকালে 1 দফা কাহিনী করেছেন, ছাড় না। উফ। ছাড়বো না। তুমি আমাকে একটু আগে এতগুলো মেরেছো, বুকে সেই ব্যথা তো এখনো করছে, তাই এখন আমি এর শোধ তুলবো। একবার একটু মারছি তাই এইভাবে শোধ তুলতেছে। আর আপনি তো একটু দোষ করলে ঠাস ঠুস করে থাপ্পড় দেন, তার বেলা কি? তখন কি আমি একবারও শোধ তুলেছি? এই কথা বলেই শুভা আবার লজ্জায় পড়ে যায় আর চুপ হয়ে যায়।
তুই যে আজকাল কিছুই মানতেছিস না, বারবার এমন হুটহাট বেফাস কথা বলে ফেলছিস। এই সাইকোটার সাথে থেকে তুইও সাইকো হয়ে যাচ্ছিস। তোর শোধ তুলো, আমি সেই মোড়ে আছি এখন। দাঁড়াও, আগে আমি আমার শোধটা তুলে নিই, তারপর তুমি।